আমরা তাদেরকে সুদ ক্যালকুলেট করতে শেখাই। আমরা বলি যে 5% হারে সুদ যদি হয় তাহলে 10,000 টাকা ব্যাংকে রাখলে 1 বছর পরে কত টাকা ফেরত পাওয়া যাবে। আমি কিন্তু প্রথমেই তার মাথার মধ্যে, ছোট বাচ্চা যে কিনা 3 বা 4 পড়ে, তার মধ্যে আমি মানে ঢুকে দিলাম কি ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট বা সুদ পাওয়া যায়, যেটা আমার মানিকে বৃদ্ধি করে, আমার অর্থকে বৃদ্ধি করে। সে তো এটাই করতে চেষ্টা করবে পরবর্তী। তাকে যদি আমি শেখাই যে তুমি 5 টাকা দিয়ে একটা কলম কিনো, 5 টাকা 50 পয়সা করে বিক্রি করো, তাহলে তুমি একটা কলম বিক্রি করে কয় টাকা লাভ করতে পারবে। তোমাকে যদি 50 টাকা লাভ করতে হয় তাহলে কয়টা কলম তোমাকে বিক্রি করতে হবে, এটা যদি শেখান তাহলে সে ব্যবসা করতে শিখে। আমাদের করণীয়ের মধ্যে প্রথম হচ্ছে পাঠ্যপুস্তক, আমরা যেটা পড়াচ্ছি বা যে স্ক্রিপ্টটা শেখাচ্ছি বাচ্চাদেরকে, আমি ছোট বাচ্চা থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সবাইকে বলছি, যেই লেভেলে যেটা আমরা শেখাচ্ছি এর মধ্যে কি শেখাচ্ছি এটা হচ্ছে মেন কথা। শিখবে, ব্যবসা করতে শিখবে। এবং যেটা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে এবং ব্যবসাকে বৈধ করা হয়েছে। এবং যেটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি হারাম করে দিয়েছেন, এই ইন্টারেস্ট পৃথিবীতে কোনো ধর্ম নেই যে ধর্ম সুদকে বৈধ করেছে। এটা কিন্তু ধর্মীয় রিলিজন মানে দৃষ্টিকোণ থেকে এটা কোনো ধর্ম অ্যালাউ করে না। দ্বিতীয়ত আমি যেটা বলবো, যে আমি যদি আমার বাচ্চাকে যোগ বিয়োগ শেখানোর সময় এটা যদি বলি ফজরের নামাজের সময় তোমাকে 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়, জোহরে 4 রাকাত ফরজ আদায় করতে হয়, তাহলে ফজর এবং জোহর মিলে তোমাকে কয় রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে। সে তো যোগ শিখছে, সাথে সাথে তার মাথায় ঢুকছে আজ এ মুসলিম তাকে নামাজ পড়তে হবে। ভিন্ন ধর্মের হলে সে তার মতো করে শিখবে। এরপরে লিটারেচারের মধ্যে আমাদের যেগুলো শেখানো হয় সেটা হচ্ছে কিছু হচ্ছে ফিকশন এবং নন ফিকশন। আমরা সবাই জানি আমরা ফিকশনকে খুব পছন্দ করি, ভৌতিক গল্প, খুব মজার মজার কিছু কাহিনী, এগুলো সবাই শুনতে পছন্দ করে। ছোট ছোট বাচ্চারা এই ফিকশন লিটারেচার গুলো পড়তে পড়তে ওদের ব্রেন গুলো ওই রকম হয়ে যায়, ওরা নিজেদেরকে ওই সমস্ত ক্যারেক্টারে নিজেদেরকে বসিয়ে ওরকম চিন্তা করতে শিখে। ফলে তারা কিন্তু উদ্ভট ধরনের আচরণ করে। আমরা তখন বলি বাচ্চা এরকম আচরণ করছে, সেরকম আচরণ করছে, এগুলো কিন্তু লিটারেচারের ফল। এখন আমার কথা হচ্ছে এই কাজগুলো কি মানে সংশোধন করার জন্য কি করতে হবে। এক হচ্ছে পাঠ্যপুস্তক যারা পড়ছেন তাদেরকে এটা করতে হবে, এবং আমরা সেই ইনিশিয়েটিভ হাতে নিয়েছি। বিআইআইটির পক্ষ থেকে এই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আমরা সবটা পরিবর্তন করে ফেলবো এটা বলছি না, পাঠ্যপুস্তক এক্সিস্টিং যেগুলো আছে সেগুলো যেই যেই জায়গাতে রিফর্মেশন দরকার শুধু ওই পার্টটুকু আমরা পরিবর্তন করব, একটু রিফর্ম করব, একটু এডিট করব। তো ফার্স্ট রিভিউ অ্যান্ড দেন এডিট, এটা করলে কিন্তু এগুলো এখনকার সময়ে ব্যবহারযোগ্য হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষকগণ যারা পাঠদান করবেন, এখানে অনেক বলা হয়েছে যে রিসার্চের কথা। আমি ছোটবেলা থেকে বলছি, যখন ছোটবেলা থেকে একটা বাচ্চা গড়ে ওঠে সেখান থেকে এই যে যেই শিক্ষক পাঠদান করছেন ওনাকে মাথায় রাখতে হবে যে তিনি হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তিনি যদি মানুষ গড়তে না পারেন, অমানুষ বানান, তাহলে তার এই শিক্ষকতা পেশায় থাকার কোনো অধিকার নাই, নৈতিক অধিকার নাই, তিনি এটাতে থাকবেন না। এরপরে আমি গার্জিয়ান সহ সব মানুষকে বলবো, সকল বেনিফিশিয়ারিজকে বলবো, এডুকেশন নিয়ে আমাদের যে পারসেপশন এটাকে একটু চেঞ্জ করতে হবে। আমাদের পারসেপশন হচ্ছে সবাইকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে, এটার কোনো দরকার নেই। আপনি একটু চিন্তা করেন, আপনার কোনো ভাই বা কোনো সন্তান সে মাস্টার্স পর্যন্ত পড়েছে, এরপরে সে চাকরিতে যাচ্ছে, কয় টাকা বেতনে চাকরি পাচ্ছে। আরেকটা ছেলে বা মেয়ে যে ইয়ার 10 বা 12 পর্যন্ত পড়েছে, এরপরে কারিগরি শিক্ষা নিয়ে বা হাতে কলমে কিছু শিখেছে, মানে প্র্যাকটিক্যাল লাইফে চলে গেছে। তো যে ছেলেটা প্র্যাকটিক্যাল লাইফে গেল, একই ক্লাসে পড়তো, 12 পর্যন্ত একই সাথে পড়েছে বা কলেজ পর্যন্ত একই সাথে পড়েছে, এরপর একজন চাকরি করতে গেল বা ব্যবসা করতে গেল, আর একজন হায়ার এডুকেশনের জন্য ইউনিভার্সিটিতে গেল। তো যিনি চাকরি বা ব্যবসা করতে গেলে যিনি প্রতি মাসে কিন্তু কিছু টাকা ইনকাম করা শুরু করে দিয়েছেন, আর যিনি ইউনিভার্সিটি লেভেলে পড়ছেন তিনি প্রতি মাসে আরো খরচ করছেন। তো আফটার ইউনিভার্সিটি কমপ্লিশন মাস্টার্স করার পরে তাকে কত টাকা বেতনের চাকরি পেতে হবে। এই যে একজন ইনকাম করছে এবং সে খরচ করছে, টোটালটা মিলে যত খরচ হয়েছে তার, এই পরিমাণ ইনকামটা যদি তাকে কভার করতে হয় তাহলে আফটার মাস্টার্স তাকে কত টাকা বেতনের চাকরিতে জয়েন করতে হবে, বা ব্যবসা শুরু করলে সেখান থেকে তাকে মাসে কত টাকা করতে হবে। এটা কি হচ্ছে?
হচ্ছে না। মাস্টার্স পাস করার পর যেটা হচ্ছে ওই 10 পাস বা 12 পাসে যে চাকরিটা সেখানে সে অ্যাপ্লাই করছে এবং ওই লেভেলের বেতনই সে পাচ্ছে। তাহলে এই 5-6টা বছর ইউনিভার্সিটিতে যে এই যে লস, গ্রেট লস আমি বলবো, এনার্জি লস, মানি লস, এভরিথিং লস। এবং সবচেয়ে বড় যেটা হয়, মা বাবার এক্সপেকটেশনকে কিল করে। যখন সে চাকরি পায় না তখন তাকে বলতে হয় মা বাবাকে যে তুমি মাস্টার্স কমপ্লিট করলে, তোমাকে এত দূর পর্যন্ত পড়ালেখা করালাম, এখন কি করছে, এখনো তোমাকে আমাকে টানতে হবে। এই কথাটা শুনতে একজন গ্রাজুয়েট যিনি বেকার তার যত কষ্ট হয়, বলতে মা বাবারও ঠিক ততটাই কষ্ট হয়। এই বার্ডেনটা আমাদের হবে না যদি আমরা আমাদের ভিশনটাকে ফার্স্টে ঠিক করতে পারি যে আমি মাস্টার্স পর্যন্ত পড়ে যে তারপর কি করব, আগেই আমি সেই কাজে চলে যাই। এটা যদি হয়, শিক্ষা সম্পর্কে পারসেপশন আমি যেটা বললাম যে সবাইকে মাস্টার্স পাস করতে হবে, এই পারসেপশন বাদ দিয়ে আমি মানুষ হওয়ার জন্য শিক্ষিত হই, মানবতাটা আমার মধ্যে থাক এবং আমি যাতে সমাজের উন্নয়নের জন্য কাজ করতে পারি, এইরকমই শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্য আমাদের প্রস্তাবনা এবং বিআইআইটি সেই লক্ষ্যে কাজ করছে।